আমার ছর্দি দিল্লি থেকে আসবে। আমি তাকে আনতে গিয়েছি হাওড়া স্টেশনে। ছর্দি একাই আসছে। দিল্লিতে আমার বড় মামা থাকেন, তিনি ছর্দিকে ট্রেনে তুলে দিয়েছেন। ছর্দির খুব সাহস, একা একা যে কোনো জায়গায় যেতে ভয় পায় না। একবার ছর্দিকে একটা চাকরির পরীক্ষার জন্য মাদ্রাজ যেতে হয়েছিল। তখন মা বলেছিলেন দাদাকেও সঙ্গে যেতে, কিন্তু ছর্দি বলেছিল কিচ্ছু দরকার নেই, আমি কি কচি খুকি যে আমার হাত ধরে নিয়ে যেতে হবে। মা বলেছিলেন, ও মা, কোনো মেয়ে আবার একলা একলা অত দূরের রাস্তায় যায় নাকি। ছর্দি বলেছিল, আজকাল বাঙালি মেয়েরা একলা একলা প্লেন চালায়, তা জানো না? তোমাদের সময়কার মতন কি সবাই এখন অত ভীতু আছে? ছর্দির দারুণ জেদ, শেষ পর্যন্ত ঠিক একলা একলা গেল। তার পরদিনই মাদ্রাজ রেলের দারুণ দুর্ঘটনার কথা শোনালো রেডিওতে। আমাদের বাড়িতে তো কান্নাকাটি পড়ে গেল। মা খাওয়া দাওয়া বন্ধ করলেন, দাদা আর বাবা ছোটাছুটি করতে লাগলেন খবর জানবার জন্য। শেষ পর্যন্ত দাদা প্লেনে করে চলে গেলেন মাদ্রাজ। তার পরদিনই মাদ্রাজ থেকে ছর্দির টেলিগ্রাম এলো, ঠিক সময়েই চাকরির পরীক্ষা দিয়েছি, চিন্তার কিছু নেই। দুর্ঘটনা হয়েছিল মাদ্রাজ শহর থেকে 7 মাইল দূরে। ইঞ্জিন আর সামনের দিকে দুটো কামরা ভেঙে গিয়েছিল। ছর্দির কিছু হয়নি। ছর্দি মাথা ঠান্ডা রেখে ট্রেন থেকে নেমেই কাছাকাছি একটা দোকান থেকে সাইকেল ভাড়া নিয়ে সেই সাইকেল চালিয়ে চলে গিয়েছিল চাকরির জায়গায়। তখন সবাই ছর্দিকে ধন্য ধন্য করেছিল। মাদ্রাজে চাকরি পেয়েও ছর্দি অবশ্য বেশি দিন সেই চাকরি করেনি। এক জায়গায় ওর মন টেকে না। ছর্দি এখন চাকরি করে দিল্লিতে, 4 মাস বাদে কলকাতায় বেড়াতে আসছে। ট্রেন 1 ঘন্টা লেট। আমি প্ল্যাটফর্মে পায়চারি করছিলাম। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেল। কোথাও একটু বসবার জায়গা নেই। বসবার বেঞ্চিগুলোতে লোকেরা শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। তারপর এক সময় প্ল্যাটফর্ম কাঁপিয়ে ঝমঝমিয়ে ট্রেন এলো। লোকজনের ঠেলাঠেলি আর হইচই। আমি গিয়ে মেয়েদের কামরার সামনে দাঁড়ালাম। মেয়েদের কামরায় ছর্দি আর একজন বৃদ্ধা মহিলা ছাড়া আর কেউ নেই। দিল্লি থেকে এত ফাঁকা এসেছে বিশ্বাসই করা যায় না। ওরা দুজনে নিশ্চয়ই খুব আরামে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। ছর্দি সেই বৃদ্ধা মহিলার হাত ধরে খুব সাবধানে তাকে নামতে সাহায্য করলেন। আমি ততক্ষণে ছর্দির সুটকেস বেডিং নামিয়ে ফেললাম। ছর্দি আমাকে বলল, এই নীলু, একে প্রণাম কর, ইনি আমার বড়দি। আমি একটু অবাক হলাম। আমার একটাই মোটে দিদি, তাছাড়া ছর্দির যদি কোনো বড়দি থাকেন তাহলে তিনি তো আমারও বড়দি হবেন, কিন্তু কোনোদিন এর কথা তো শুনিনি। বৃদ্ধা মহিলার গায়ের রং টুকটুকে ফর্সা, মাথার চুলগুলো ধবধবে সাদা, মুখে একটা মিষ্টি হাসি। ইনি নিশ্চয়ই খুব বড় পরিবারের কেউ। দুজন খাকি পোশাক পরা লোক ওর জিনিসপত্র নিতে এসেছে। ওর হাতে একটা সুন্দর কারুকার্য করা বেতের বাক্স। সেটা উনি কারুকে দিলেন না। নিশ্চয়ই ওই বাক্সে ওর গয়না টয়না আছে। আমি ছর্দির কথা মতো ওকে প্রণাম করলাম। উনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে বললেন, বেঁচে থাকো, সাহসী হও। তারপর উনি ছর্দির দিকে ফিরে বললেন, তোমরা আমার সঙ্গে চলো না, আমার জন্য তো গাড়ি এসেছে। আমিও বাবার অফিসের গাড়ি নিয়ে এসেছি, তাড়াতাড়ি সেই কথাটা বললাম। উনি তখন বললেন, আচ্ছা তাহলে চলি। ছর্দিকে বললেন, যা বলেছি সব মনে থাকবে তো? ছর্দি বলল, হ্যাঁ বড়দি, সব মনে থাকবে। আপনি আবার দিল্লি এলে আপনার সঙ্গে দেখা করব। গাড়িতে উঠেই ছর্দিকে জিজ্ঞেস করলাম, ছর্দি, উনি কে? ছর্দি শুধু বলল, আমার বড়দি। তারপর ছর্দি আমাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে নীলু, কেউটে সাপ কোথায় কিনতে পাওয়া যায় তুই জানিস? আমি চমকে উঠলাম। প্রথমে মনে হলো ভুল শুনেছি, তাই জিজ্ঞেস করলাম, কি বললে? ছর্দি বলল, কেউটে সাপ। কেউটে সাপ কি হবে? কিনবো, কিনে পুষবো।
তুমি সাপ পুষবে? সর্দি একগাল হেসে বলল, হ্যাঁ, খুব ভালো জিনিস। আমার সন্দেহ হলো সর্দির বোধহয় মাথা খারাপ হয়ে গেছে, কিংবা আমারই কান দুটো একেবারে খারাপ হয়ে গেছে নাকি। দু কানে আঙুল ঢুকিয়ে আমি ঝাঁকাতে লাগলাম। বাড়ি পৌঁছাবার পর মা সর্দিকে জিজ্ঞেস করলেন, রাস্তায় খাবার টাবার ঠিক মতন পেয়েছিলি তো? কোনো অসুবিধা হয়নি? সর্দি বলল, না মা, কোনো অসুবিধে হয়নি, তবে মোগলসরাই পর্যন্ত গাড়িতে বড্ড ভিড় ছিল, তারপর থেকে অবশ্য গাড়ি একদম ফাঁকা। মোগলসরাইতে সবাই নেমে গেল? সর্দি মুচকি হেসে বলল, হুম, নামবে না কেন, গাড়িতে ডাকাত পড়েছিল যে। মা একেবারে আঁতকে উঠে বললেন, হ্যাঁ, কি বললি? গাড়িতে ডাকাত পড়েছিল? কি সর্বনাশের কথা! তুই তখন কি করলি? সর্দি বলল, আমার তো ভয়ের কিছু ছিল না, আমার সঙ্গে যে বর্দি ছিল। বর্দি আবার কে রে? সেই বা ডাকাতদের সঙ্গে কি করলো? বর্দি তো ডাকাতদের তাড়িয়ে দিল। সর্দির বর্দিকে তো আমি দেখেছি, অন্তত 70 বছরের বুড়ি, তিনি আবার কি করে ডাকাত তাড়াবেন? আমি আর থাকতে না পেরে বললাম, মা, সর্দি আজ বড্ড উল্টোপাল্টা কথা বলছে। সর্দি তখন হাসতে হাসতে বলল, বলছি বলছি, সব বুঝিয়ে বলছি, খাবার টাবার দাও, খিদে পেয়েছে যে। ততক্ষণ আমি হাত মুখটা ধুয়ে আসি, খেতে দাও। খাবার টেবিলে সবাই সর্দিকে গোল হয়ে ঘিরে বসেছে। পাশের বাড়ি থেকে এসেছে সর্দির বন্ধু খুকুদি আর মিনুদি। বৌদি আর থাকতে না পেরে বলল, কি হয়েছিল বলো না ছোটন, সত্যি সত্যি ডাকাত? চায়ের কাপে চুমুক দিয়ে সর্দি বলল, হ্যাঁ, একজনের হাতে পিস্তল ছিল, আর একজনের হাতে ছোরা। ছোরা হাতে লোকটার মুখ ভর্তি দাড়ি। সবাই ভয়ে শব্দ করে উঠল। মা জিজ্ঞেস করলেন, কি করলো মুখ পোড়া ডাকাতগুলো? গভর্নমেন্ট কিছু করতে পারে না এদের? লোকে কি রেলে চাপবে না? সর্দি বলল, আমার আর কোনোদিন ডাকাতের ভয় হবে না। খুকুদি বিরক্ত হয়ে বলল, বাবারে বাবা, ছোটনটা কোনো কথাই খুলে বলে না, আগে বল না বড়দি কে? সর্দি বলল, বড়দি যে সে কেউ নয়, আসামের এক রাজার কাকিমা। এত বয়সেও কি সুন্দর দেখতে! বাংলা তো ভালো জানেনই, ইংরেজি, হিন্দি, ফরাসি, অনেক ভাষা জানেন। একা একা সারা দেশ ঘুরে বেড়ান, বিলেত টিলেতেও একা একা গেছেন, একটুও ভয় পান না। মা জিজ্ঞেস করলেন, তোর সঙ্গে আগে আলাপ ছিল? সর্দি বলল, না, এবারেই আলাপ হলো। ভাগ্যিস আমি ঠিক ওর পাশে গিয়ে বসেছিলাম। উনি প্রথমে আমার সঙ্গে ভালো করে কথা বলেননি, বারবার আমার দিকে শুধু তাকিয়ে দেখছিলেন। তারপর একবার জিজ্ঞেস করলেন, তুমি কি দিনের বেলা ঘুমোও? আমি বললাম, কেন বলুন তো? উনি বললেন, যারা ট্রেনে উঠে দিনের বেলায় ঘুমোয় তাদের আমার ভালো লাগে না। আমি তখন হেসে বললুম, না, আমি দিনের বেলা ঘুমোই না। উনি তখন খুশি হয়ে আমার সঙ্গে অনেক গল্প করতে লাগলেন। খুব চমৎকার গল্প বলতে পারেন উনি। সেই গল্প শুনতে শুনতে কি করে যে ঘন্টার পর ঘন্টা কেটে গেল। মিনুদি বলল, কি গল্প বললেন? দু একটা গল্প বল না আমাদের। বৌদি বলল, না না, সেই ডাকাতের কথা বলো, ডাকাতরা তখন এলো। সর্দি বলল, আচ্ছা, বড়দির গল্পগুলো পরে এক সময় বলবো, এখন ডাকাতদের কথাই বলে নি। আমাদের মেয়ে কামরায় 8-10 জন মেয়ে ছিল মোটে, বাকি সবাই পুরুষ। বৌদি বলল, ও মা, মেয়ে কামরায় পুরুষরা ওঠে নাকি? সর্দি বলল, অনেকদিন তো ট্রেনে চাপনি, তাই কিচ্ছু জানো না। আজকাল আর নিয়ম কানুন কেউ মানে না। আমি একবার একজন টিকিট চেকারকে ডেকে বলেছিলুম, এতগুলো লোক এখানে উঠছে কেন, এদের নামিয়ে দিন না। তিনি কাঁধ ঝাঁকিয়ে বললেন, আমি কি করব বলুন, এদের তো অনেকের টিকিটই নেই। বড়দি বললেন,
দিনের বেলা থাকতে চায় থাক, রাত্রির হলেই আমি ওদের নামিয়ে দেব। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলুম, বড়দি, আপনার কথা ওরা শুনবে? বড়দি বললেন, শুনবে না কেন, ভালো করে বললেই শুনবে। অনেক পুরুষ মানুষেরই নাক ডাকে, রাত্রিরে নাক ডাকা শুনলে আমার একটুও ঘুম হয় না বলে আমি পুরুষদের কামরায় উঠি না। দেখতে দেখতে রাত্রির হয়ে গেল। বড়দি তখন নিজের জায়গা ছেড়ে উঠে গিয়ে রাজরানীর মতন হুকুমের সুরে সব কটা ছেলেকে বললেন, এই, তোমরা এবার নেমে যাও, অনেকক্ষণ তোমাদের বসতে দিয়েছি। যেন পুরো রেলটাই বড়দির নিজের, তাকে কখন কোথায় বসতে দেবেন সেটা ওর ইচ্ছের ওপরে নির্ভর করছে। আশ্চর্য ব্যাপার, কিন্তু বড়দির কথা শুনে অনেকেই সুরসুর করে নেমে গেল, কেউ একটু তর্ক পর্যন্ত করলো না। ওদের মধ্যে দুজন বাঙালি ছেলে ছিল, আমি ভেবেছিলাম বাঙালি যখন তর্ক করবেই, তারাও নেমে গেল মুখ বুজে। শুধু তিনজন লোক খুব কাঁচুমাচু ভাবে বড়দিকে বলল, আমরা আর 2 স্টেশন পরেই নেমে যাব, আমাদের একটু বসতে দিন, ট্রেনে আর কোথাও একটুও জায়গা নেই। বড়দি বললেন, ঠিক তো? তারা জিভ কেটে বলল, নিশ্চয়ই। এরপর আর একটা স্টেশন পেরিয়ে গেল। বড়দি নিজের শোবার জায়গা ঠিক করলেন। একটা সুন্দর ছোট বেতের তৈরি গয়নার বাক্স রাখলেন মাথার কাছে। তারপর আমাকে বললেন, আমার জিনিসপত্র একটু দেখো, আমি বাথরুম থেকে আসছি। বড়দি বাথরুম থেকে বেরিয়ে আসবার আগেই পার হয়ে গেল দ্বিতীয় স্টেশন। বড়দি ফিরে এসে নিজের জায়গায় আসন পিড়ি হয়ে বসলেন। কড়া গলায় সেই লোক তিনটিকে বললেন, এই, তোমরা নেমে গেলে না যে? লোক তিনটি উঠে দাঁড়ালো। বৌদি বলল, ওরাই বুঝি ডাকাত? খুকুদি বলল, বৌদি থামো না, ওকে বলতে দাও। সর্দি বলল, হ্যাঁ, ওরাই ডাকাত। ওরা উঠে দাঁড়িয়ে বলল, আমরা তো স্টেশনে নামি না, চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়াই আমাদের অভ্যেস। তার আগে যার কাছে যা আছে বার করুন তো। ডাকাত তিনটে পিস্তল আর ছোরা উঁচিয়ে ধরতেই কামরার অন্য মেয়েরা চিৎকার আর কান্নাকাটি শুরু করে দিল। আমারও বুকের মধ্যে ধাপুস ধুপুস করছিল, কিন্তু বড়দির দিকে তাকিয়ে দেখলাম তিনি রাগী চোখে তাকিয়ে আছেন ওদের দিকে। বড়দি আমাকে বললেন, ভয় নেই, চুপ করে বসে থাকো। তারপর আমার কানে কানে আরো একটা কথা বলে দিলেন। সব মেয়েরা তাদের গয়নাগাঁটি টাকা পয়সা দিয়ে দিল। একজন মহিলা তার গলার হারটা কিছুতেই দিতে চাচ্ছিলেন না, কান্নাকাটি করছিল। দাড়িওয়ালা ডাকাতরা সেটা ছিঁড়ে নিল গলা থেকে। তারপর তারা এলো আমাদের সামনে। যার চেহারা সর্দারের মতন সেই ডাকাতটা বলল, এই যে দিদিমা, যা আছে সব দিন। বড়দি বললেন, আমি কারুর দিদিমা নই। ডাকাতটা বলল, দিদিমা বা ঠাকুমা যাই হন, গয়নাগাটিগুলো চটপট বার করুন তো। বড়দি আমার দিকে ফিরে বললেন, আজকালকার ডাকাতগুলো কি অসভ্য, মেয়েদের দিকে ছুরি ছোড়া তোলে। আগেকার দিনে কত ভালো ভালো ডাকাত ছিল, আমাদের বাড়িতে কতবার ডাকাত পড়েছে, কোনোদিন তারা মেয়েদের ভয় দেখায়নি। রঘু ডাকাতের ছেলে মধু ডাকাত একবার আমাদের বাড়িতে এসেছিল ডাকাতি করতে। কি ভালো ছেলে, আমার সামনে হাত জোর করে বলেছিল, মা জননী। ডাকাত তিনটে বলল, আমাদের এখন গল্প শোনার সময় নেই, কোথায় কি আছে দেখি। বড়দি বললেন, ঠিক আছে বাপু, দাঁড়াও, খবরদার গায়ে হাত টাত দেবে না, আমার সব গয়না এই বেতের বাক্সে রয়েছে, আমি খুলে দিচ্ছি। বড়দি বেতের বাক্সটা খুললেন, আর ডাকাত তিনটে ব্যস্তভাবে মুখ ঝুঁকিয়ে দাঁড়ালো। বাক্সের ডালা খুলতেই ভেতর থেকে ফোঁস করে মাথা তুললো একটা মস্ত বড় কেউটে সাপ। মা, বৌদি, খুকুদি, মিনুদি, আমি সবাই মিলে একসঙ্গে বললাম, স্প্রিং এর সাপ। সর্দি বলল,
পিঙের সাপ আবার কি? সে তো সিনেমায় থাকে। এটা সত্যি সত্যি একটা বিরাট কেউটে, এত বড় ফনা। ডাকাত তিনটে বাপরে বলে 3 পা পেছিয়ে গেল। সাপটা তাদের দিকে তাকিয়ে মাথা দোলাতে লাগলো। বর্দি তার হাত ব্যাগ থেকে একটা ছোট্ট বাঁশি বার করে ফুঁ দিতেই সাপটা বাক্স থেকে বেরিয়ে সরসর করে নেমে পড়লো। তারপর তাড়া করে গেল ডাকাতদের দিকে। ডাকাত তিনটে হঠাৎ সাপটাকে দেখে এত ভয় পেয়ে গিয়েছিল যে কি করবে ভেবে পায়নি। তার আগেই সাপটা সবচেয়ে বড় ডাকাতটার একটা পা পেঁচিয়ে ধরে ফনা তুলে রইল। বর্দি বললেন, এবার আমি আর একবার বাঁশি বাজালে সাপটা ছোবল বসাবে। বাজাবো? ডাকাতটা হাউমাউ করে কেঁদে বলল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। বর্দি বললেন, কিন্তু আমার যে খুব বাঁশি বাজাতে ইচ্ছে করছে। তিনটে ডাকাতি তখন হাত থেকে গয়না টয়না টাকা পয়সা ছুঁড়ে ফেলে দিল। বলল, আমরা নাকে খত দিচ্ছি। বর্দি তখন আদর করে ডাকলেন, কেউটে সোনা, ওকে ছেড়ে দিয়ে একটু সরে এসো তো। কেউটে সাপটা সত্যি লক্ষ্মী ছেলের মতন বর্দির কথা শুনলো। ডাকাতটাকে ছেড়ে একটু দূরে এসে ফনা তুলে রইল। বর্দি বললেন, আমার সঙ্গে আরো একটা গোখরো সাপ আছে, তাও তো সেটাকে এখনো ছাড়িনি। সেটা বড্ড রাগী। দেশে দুষ্টু লোকের তো অভাব নেই। আমি সব সময় সেই জন্য পোষা সাপ দুটোকে সঙ্গে রাখি। বর্দি ডাকাত তিনটেকে সত্যি নাকে খত দেওয়াতেন, কিন্তু ট্রেন একটু আসতে হতেই ডাকাত তিনটে ঝুপঝুপ করে লাফিয়ে নেমে পালালো। পরে স্টেশনে অন্য সব মেয়েরাও নেমে গেল। তারা বর্দিকে ধন্যবাদ জানালো বটে, কিন্তু সাপের সঙ্গে এক কামরায় থাকতে চাইলো না। আমি আর বর্দি আরাম করে শুয়ে শুয়ে এলাম। বর্দি আমাকে শেখাতে লাগলেন কি করে সাপ পুষতে হয়। ভালো করে শেখালে পোষা সাপ কুকুরের চেয়েও বেশি কথা শোনে। গল্প শেষ করার পর সবাই বলতে লাগলো তারা একদিন ছোড়দির বর্দিকে দেখতে যাবে। আমি শুধু জিজ্ঞেস করলাম, ছোড়দি, সাপ দেখে তোমার একটুও ভয় করেনি? ছোড়দি বলল, ভয় করবে কেন? বর্দি যে আগেই আমার কানে কানে বলে দিয়েছিলেন সাপ দুটোর বিষ দাঁত ভাঙা। বিষ দাঁত থাকলে পোষা সাপকেও কেউ বিশ্বাস করে না।